সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ভিডিওতে মাধ্যমিকের ডব্লিউবিটি টেস্ট পেপারের পাটিগণিতের মডেল কোশ্চেন পেপার 1 থেকে 15 পাটিগণিতের অঙ্কগুলি আলোচনা করেছিলাম। যারা এই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে আছে, সেই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। আজকের ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 16 এবং 17 পাটিগণিতের অংশগুলি আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না। ভিডিওটা যদি স্কিপ করে দেখো তাহলে সব জিনিস কিন্তু তোমরা বুঝতে পারবে না। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায়। তোমাদের দীর্ঘোত্তরধর্মী প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আবার কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘোত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আরেকটি ভিডিও আপলোড করব। তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা মডেল কোশ্চেন পেপার 16 যার পেজ নাম্বার হচ্ছে 135 পাটিগণিতের অঙ্কগুলো আলোচনা করবো। দেখো, প্রথম প্রশ্ন একের দাগের প্রশ্ন কি বলেছে? বার্ষিক সম্পূর্ণ 1/4% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে কত সময়? দেখো, মনে করো তোমার মূলধন আছে 100 টাকা, তাহলে 3 গুণ হচ্ছে, অর্থাৎ থেকে তুমি যদি 3 দিয়ে গুণ করে দাও তাহলে 3 100 কত হয় না 300 টাকা। তাহলে 100 টাকা মূলধন তোমার কত হলো? 300 টাকা। তাহলে এখান থেকে তুমি সুদটা বের করতে পারো। তাহলে কি করে সুদটা বের করবে? না 300 থেকে তুমি 100 বাদ দাও। তাহলে 300 থেকে 100 বাদ দিলে কত আসছে তোমার? না 200 টাকা। এই 200 টাকা বার্ষিক সুদের হার কত বলেছে? 6.14%। এটা তোমরা ভেঙে নিলে পাবে কত? না 25/4, 4টা তুমি উপরে তুলে দাও, তাহলে 25 4 100, তাহলে 4 4 16 বছরে 3 গুণ হবে, যেটা তোমার আছে অপশান এর মধ্যে। এবার আসি 2 দাগের 1 প্রশ্নটা। দেখো, 2 দাগের 1 প্রশ্নটা কি বলেছে? নির্দিষ্ট পরিমাণ টাকা সুদে মূলে 4 গুণ হয় ড্যাশ বছরে যখন সুদের হার 15%। এর একই টাইপের অঙ্ক। যখন 100 টাকা তোমার আসল ছিল, সুদে মূলে কগুণ হচ্ছে? না 4 গুণ হচ্ছে। তাহলে 4 গুণ মানে কত টাকা তোমার? 400 টাকা। তাহলে এখান থেকে তুমি যদি সুদটা বার করো তাহলে 400 থেকে তোমার 100 বাদ দাও, তাহলে 400 বিয়োগ 100 সমান সমান কত হলো? না 300 টাকা। এবার বার্ষিক সুদের হার তোমার বলে দেওয়া আছে কত? না 15%। তাই তোমার 15 দিয়ে ভাগ করে দাও, তাহলে 15 20 300, অর্থাৎ কত বছরে হলো তোমার? না 20 বছরে। এটা হচ্ছে তোমার উত্তর। এবার আসি 3 দাগের 1 অঙ্কটা। দেখো, 3 দাগের 1 অঙ্কটা কি বলেছে? না এ 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার পর বি 2000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, বছর শেষে তাদের লভ্যাংশ সমান। এখানে আমার মনে হচ্ছে একটু প্রিন্টিং মিস্টেক আছে। এই 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার পর বি 2000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, এখানে বি এর সময়টা কিন্তু বলা নেই। হয় যদি বি এর সময়টা যদি এ আর বি যদি একত্রে ব্যবসা শুরু করে তাদের লভ্যাংশ সমান হবে না, সেক্ষেত্রে বিবৃতিটা তোমার কিন্তু মিথ্যাই হবে। যেহেতু সময়টা উল্লেখ করা নেই, তো আমার মনে হচ্ছে যেটা যে এ এবং বি একই সঙ্গে ব্যবসা শুরু করেছে, তাহলে তাদের লভ্যাংশটা কিন্তু সমান তোমার হবে না, তাই জন্য বিবৃতিটা মিথ্যা হবে। আর যদি বি 6 মাস পরে ব্যবসাটা শুরু করে তাহলে কিন্তু লভ্যাংশটা তাদের সমান হবে। এখানে প্রিন্টিং একটু মিস্টেক আছে, তবে যেহেতু কোনো শর্ত উল্লেখ করা নেই বা সময় উল্লেখ করা নেই, তাই আমি এখানে দুজনেই একই সঙ্গে ব্যবসা শুরু করছে এইভাবে উত্তরটা আমি মিথ্যা বললাম। এবার আসি 3 দাগের 2 অঙ্কটা। দেখো, 3 দাগের 2 অঙ্কটা কি আছে? না নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয় না, এই বিবৃতিটাও মিথ্যা হবে। কারণ চক্রবৃদ্ধি সুদ সর্বদা বেশি হয় সরল সুদের ক্ষেত্রে। তবে তোমরা একটা ক্ষেত্রে মনে রাখবে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয়, সেক্ষেত্রে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা কিন্তু সমান হয়। এবার আমরা 4 দাগের 1 অঙ্কটা করবো। দেখো, 4 দাগের 1 অঙ্কটা কি বলেছে? না কোনো মূলধনের 1 বছরের সরল সুদ ও 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 990 টাকা হলে বার্ষিক সুদের হার 10% হলে মূলধন কত? অর্থাৎ মূলধন মানে আসল তোমাকে বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, তাহলে ধরি মূলধন, যেটাকে আমরা ক্যাপিটাল পি দিয়ে সূচিত করি, এটা সমান আমরা x টাকা ধরলাম। বার্ষিক সুদের হার যেটাতে আমরা r% দিয়ে সূচিত করি, এটা তোমার বলে দেওয়া আছে 10%। সময়, যেটাকে আমরা n দিয়ে সূচিত করি, এটা বলে দেওয়া আছে তোমার 2 বছর। তাহলে আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা একটু বের করে নিই। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সূত্র তোমরা নিশ্চয়ই জানো,
পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, তার থেকে তো মূলধন বা আসলটা তোমরা পিটা বাদ দিলে তাহলে চক্রবৃদ্ধি সূত্র পাবে। তাহলে পি এর জায়গায় এক্স বসাও 1 প্লাস আর এর জায়গায় 10/100 হোল স্কোয়ার মাইনাস এক্স। এই 0 0 কেটে দাও, এখানে 10 লসাগু করে দাও, তাহলে 10 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এক্স। 10 আর 1 যোগ করলে আসছে তোমার 11/10 তার হোল স্কোয়ার মাইনাস এক্স। এটা হচ্ছে 11 121/10 স্কোয়ার হচ্ছে 100x মাইনাস এক্স। এখানে তোমরা যদি 100 লসাগু করে দাও তাহলে কত আসছে তোমার 121x মাইনাস 100x। এটা বিয়োগ করলে আসছে তোমার 21x/100 টাকা। এবার আমরা 1 বছরের সরল সুদটা বের করব। তাহলে 1 বছরের সরল সুদের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, I = P/100। তাহলে পি এখানে তোমার এক্স, সুদের হারটা 10%, সময়টা 1 বছর বাই কত 100। তাহলে এই 0 0 কেটে দাও, তাহলে কত আসছে তোমার না x/10 টাকা। এবার শর্তানুসারে আমরা বলতে পারি, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ছিল কত তোমার না 21x/100, সরল সুদ ছিল 1 বছরের কত x/10। এটা তোমার বলে দেওয়া আছে 990 টাকা। তাহলে এখান থেকে আমরা লসাগু করে নিই, 100 লসাগু হচ্ছে আমাদের, তাহলে এটা আসছে তোমার 21x মাইনাস 10x সমান সমান 990। এটা বিয়োগ করলে তোমার আসছে 11x সমান সমান আসছে 990 ইন্টু 100। তাহলে এখান থেকে x সমান আসছে কত 990 ইন্টু 100/11। 11 9 99, অর্থাৎ 90 হলো, 90কে 100 দিয়ে গুণ করলে আসছে তোমার 9000। অতএব মূলধন এটা সমান 9000 টাকা। এটা তোমার উত্তর। এবার আমরা 4 থেকে 2 অঙ্কটা করবো। দেখো 4 থেকে 2 অঙ্কটা কি বলেছে, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় পি, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করি। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল এটাকে আমরা ক্যাপিটাল পি ধরছি, এটা সমান আমরা ধরে নিচ্ছি এক্স জন। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার, যেটাকে আমরা r% দিয়ে সূচিত করি, এটা বলে দিয়েছে তোমার r%ই বলা আছে। সময়, যেটাকে আমরা n দিয়ে সূচিত করেছি, এটাও তোমার n বছরই বলা আছে। তাহলে এখান থেকে শর্তানুসারে আমরা লিখতে পারি কি, p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমান সমান a। এটা হচ্ছে তোমার বর্তমান জনসংখ্যা। তাহলে পিটা হচ্ছে তোমার x 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, বর্তমান জনসংখ্যা তোমার বলা আছে কত p। তাহলে এখান থেকে x সমান আমরা লিখতে পারি p ইন পাই 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, যেটাকে আমরা p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার মাইনাস n। সূচকের নিবে ঘাতটা নিচে থেকে উপরে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব n বছর পূর্বে জনসংখ্যা ছিল সমান পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার মাইনাস n এতজন। এটা তোমার উত্তর। এবার আমরা 4 থেকে 3 অঙ্কটা করবো। দেখো 4 থেকে 3 অঙ্কটা কি বলেছে, এ বি ও সি একত্রে একটি ব্যবসা শুরু করে, মূলধনের 1/2 অংশ এ, 1/3 অংশ বি এবং অবশিষ্ট সি দিল। তাদের লভ্যাংশের অনুপাত তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি মোট মূলধন আমরা সমান ধরে নিচ্ছি x টাকা। তাহলে এ এর মূলধন কত বলা আছে না, এ এর মূলধন হচ্ছে মোট মূলধনের 1/2 অংশ, অর্থাৎ মোট মূলধন ছিল তখন x টাকা, তার কত 1/2 অংশ। তো এটা আমরা লিখতে পারি কত x/2 এত টাকা। বি এর মূলধন কত বলা আছে না, মোট মূলধনের 1/3 অংশ তোমার বি দিচ্ছে,
তাহলে এটা কত আসছে x/3 টাকা। এবং অবশিষ্ট অংশ হচ্ছে সি এর মূলধন। তাহলে সি এর মূলধন কত? মূল মূলধন ছিল তোমার x টাকা, সেখান থেকে এ এবং বি এর মূলধনটা তোমরা যোগ করে বাদ দিয়ে দাও, এত টাকা। তাহলে এটা এক্স, এটা লসগু করো, 3 আর 2 লসগু হচ্ছে 6, 2 3 6, 3 2 6, তাহলে এক্স মাইনাস 5x/6 আসছে। এখানে 6 লসগু করলে আসছে 6x মাইনাস 5x, এটা বিয়োগ করলে তোমার আসছে x/6 এত টাকা। তাহলে অতএব এখান থেকে তোমাদের কি উত্তর চেয়েছে? তাদের লভ্যাংশ বন্টন অনুপাত, আর মূলধন অনুপাত মানে লভ্যাংশ অনুপাত, যেহেতু কোনো শর্ত উল্লেখ করা নেই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a, b, c এর লভ্যাংশের অনুপাত, এটা সমান আমরা লিখতে পারি কত? a এর লভ্যাংশ তার মানে কত আসছে তোমার x/2, b এর লভ্যাংশ হচ্ছে তোমার কত x/3, c এর হচ্ছে x/6। এখানে লক্ষ্য করে দেখো প্রত্যেকটাতে x আসছে, তাই x গুলো আমরা বাদ দিয়ে দেবো। তাহলে 1 2, 1 3, 1 6। এবার এগুলো ভগ্নাংশ এসছে, তাহলে এগুলোকে পূর্ণ সংখ্যায় তোমরা পরিণত করো। কী করবে না 2 3 6 এর লসগু করে নেবে। তাহলে 2 3 6 লসগু কোথায় না 6 হয়। এবার প্রত্যেকটাকে তোমরা 6 দিয়ে গুণ করে নেবে। এই 6 6 কেটে দাও, 2 3 2 6 আসছে, 2 3 6 আসছে। তাহলে অনুপাতটা তোমার কত হলো? 3:2:1। এটাই হচ্ছে তোমার উত্তর। এবার আমরা মডেল কোশ্চেন পেপার 17, যার পেজ নম্বর হচ্ছে 137, পাটিগণিত অঙ্কগুলো আলোচনা করবো। দেখো প্রথম প্রশ্ন একের দাগের প্রশ্ন কি বলেছে না সরল সুদের হারে 9,999 টাকা 10 বছরের সুদে মূলে আসলের দ্বিগুণ হয়, বার্ষিক শতকরা সরল সুদের হার তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে তোমার আসল অর্থাৎ পিটা বলা আছে কত না 9,999 টাকা, বার্ষিক সুদের হার, আর এটা তোমাকে বের করতে হবে সময় টিটা তোমার বলে দেওয়া আছে 10 বছর, সবৃদ্ধিমূল অর্থাৎ এটা তোমার বলে দেওয়া আছে কি আসলের দ্বিগুণ অর্থাৎ 9,999 এর দ্বিগুণ। তাহলে এটাকে আমরা লিখতে পারি 9 2 18 8 হাতে 1, 9 2 18 1 19 এর 9, 9 2 18 1 19 এর 9, 9 2 18 1 19, অর্থাৎ 19,998 টাকা। এটা হলো তোমার সবৃদ্ধিমূল। তাহলে এখান থেকে তুমি সুদটা বের করতে পারো, সেটা কত না 19,998 থেকে তুমি কত বাদ দেবে না 9,998। তাহলে এটা কত আসবে তোমার না 9,999 আসবে, এত টাকা। এবার সরল সুদের সূত্র তোমার নিশ্চয়ই জানো, I = PRT/100। এবার মানগুলো একটু বসিয়ে দাও। তাহলে I জায়গায় কত বসাবে 9,999, পি কত না পিও তোমার 9,999, আর তুমি বের করবে টিটা হচ্ছে 10/100। এইটা কেটে দাও, এই শূন্য কেটে গেল। তাহলে এখান থেকে আর সমান কত বলতে পারো না 10%, যেটা তোমার আছে অপশান এর মধ্যে। এবার আসি আমরা 2 দাগের 1 অঙ্কটা। দেখো 2 দাগের 1 অঙ্কটা কি বলেছে না বার্ষিক 10% সরল সুদ হারে কোনো মূলধনের সুদ ওই মূলধনের 0.125 গুণ হবে। তাহলে এখানে আমরা মূলধন বা আসলটাকে যদি আমরা ধরে নিচ্ছি x টাকা, তোমাকে বের করতে বলেছে সুদের হারটা এখানে বলে দেওয়া আছে কত, সুদের হারটা বলে দেওয়া আছে তোমার 10% বলে দেওয়া আছে, সময় টিটা তোমাকে বের করতে হবে, মোট সুদ আইটা কত বলেছে না মূলধনের 0.125 গুণ অর্থাৎ এত টাকা। তাহলে সরল সুদের আমরা সূত্রটা আবার প্রয়োগ করব, I = PRT/100। তাহলে এখানে আমরা I এর মান বসাবো কত না 0.125x, এই দশমিকটা তুলে দাও, তুলে তলা একটা 1000 বসিয়ে দাও। পি কত, পি তোমার x ছিল, আর কত আর হচ্ছে 10, টিটা তুমি বের করবে বাই কত 100। এবার কি করবে না এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, 25-এর নাম তাই 25, 5 125, 25 4 100, এই x কেটে দাও। তাহলে এখান থেকে টি সমান বলতে পারি কত না 5/4 সমান 1.14 বছর। এটা তোমার উত্তর। এবার আমরা 3 দাগের 1 অঙ্ক করবো। দেখো 3 দাগের 1 অঙ্কটা কি বলেছে না 100 টাকার বার্ষিক x% আর
সরল সুদে এক্স স্কোয়ার বছরের মোট সুদ এক্স কিউ টাকা হবে। তাহলে এখানে তোমার আসল পি বলে দেওয়া আছে কত, 100 টাকা। বার্ষিক সুদের হার যেটা আর পার্সেন্টেজ সুদে করি, এটা তোমার বলে দেওয়া আছে এক্স পার্সেন্টেজ। সময় টি, এটা বলে দেওয়া আছে তোমার এক্স স্কোয়ার বছর। সরল সুদের সূত্র আমরা কি জানি না, আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে এখান থেকে আমরা আই সমান লিখতে পারি, পি এর জায়গায় তুমি 100 বসাও, আর হচ্ছে এক্স, টিটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার বাই 100। এই 100 কেটে দাও, তাহলে এখান থেকে আই সমান সমান এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে আসছে এক্স কিউ, এত টাকা। তোমার প্রশ্নে বলা আছে মোট সুদ আছে এক্স কিউ টাকা, তাই এই বিবৃতিটা কী হবে না, এই বিবৃতিটা হবে তোমার সত্য। এবার আসি 4 দাগের 1 অঙ্কটা। দেখো 4 দাগের 1 অঙ্কটা কী বলেছে, সুদ পর্ব 1 বছর হিসাবে কোনো মূলধন 3 বছরে চক্রবৃদ্ধিতে 8 গুণ হয়েছে, বার্ষিক সুদের হার তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমরা মূলধন বা আসলটা ধরে নিচ্ছি। তাহলে ধরে নিচ্ছি আমরা, ধরি মূলধন পি, এটা সমান আমরা ধরে নিচ্ছি এক্স টাকা, বার্ষিক ধরে নিচ্ছি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্ট, এটা সমান আমরা ধরে নিচ্ছি ওয়াই পার্সেন্টেজ ধরলাম। সময় যেটাকে আমরা এন দিয়ে সূচিত করি, এটা তোমার বলে দেওয়া আছে 3 বছর। সমূল চক্রবৃদ্ধি, যেটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে সূচিত করি, এটা তোমার কি বলেছে না, মূলধনের 8 গুণ হয়েছে, অর্থাৎ 8x টাকা। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এটা সমান সমান তোমার এ। এবার এখানে যদি মানগুলো বসে দিই, তাহলে পি এর জায়গায় আমরা এক্স বসাচ্ছি, এক্স ইন্টু 1 প্লাস আর এর জায়গায় ওয়াই বাই 100 হোল কিউব, এটা সমান সমান এর মান কত তোমার 8x। তাহলে উভয় পক্ষ থেকে এই এক্স এক্স কেটে দাও, 1 প্লাস ওয়াই বাই 100 হোল কিউব। 8টাকে তোমরা লিখতে পারো 2 এর কিউব। এবার লক্ষ্য করে দেখো ঘাতগুলো সমান, তাহলে নিধানগুলো কী হবে, সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 প্লাস ওয়াই বাই 100 সমান সমান 2, বা দিয়ে ওয়াই বাই 100 সমান সমান 2 মাইনাস 1 সমান 1। তাহলে এখান থেকে ওয়াই সমান আমরা বলতে পারি কত, 100। অর্থাৎ উত্তর তোমার কি হচ্ছে না, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এটা হচ্ছে তোমার 100%, এটা উত্তর। এবার আসি 4 থেকে 2 অঙ্কটা। দেখো 4 থেকে 2 অঙ্কটা কি বলেছে না, একটি অংশীদার ব্যবসায় রাম ও শ্যামের মূলধন অনুপাত 3:4, শ্যাম ও যদুর মূলধন অনুপাত 5:6 এবং বার্ষিক লাভ 590 টাকা হলে শ্যাম কত টাকা পাবে। তাহলে এখানে তোমার বলা আছে রাম ও শ্যামের মূলধনের অনুপাত, এটা তোমার বলা আছে কত না 3:4। এই অনুপাতটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি, অর্থাৎ 3/4। এখানে তোমার শ্যাম ও যদুর মূলধনের অনুপাত কত বলা আছে না, শ্যাম ও যদুর মূলধন অনুপাত বলা আছে তোমার 5:6। এটাকে আমরা লিখতে পারি 5/6। এবার লক্ষ্য করে দেখো এই দুজনের মধ্যে কোন ব্যক্তি কমন আছে। দেখো দেখো শ্যাম দু জায়গাতেই আছে, তাই শ্যামের মূলধনটাকে আমরা সমান করতে হবে। দেখো এখানে 4 আছে, এখানে 5 আছে, তাই তোমরা কি করবে না 4 আর 5-এর লসাগু করে নেবে। দেখো 4 5-এর লসাগু কত হয়, 20 হয়, তাই তোমরা কি করবে এর লবহরকে 5 দিয়ে গুণ করে নেবে। তাহলে 3 5 15, 4 5 20, এটা 5 ছিল, 20 করার জন্য কত করবে না 4 দিয়ে গুণ করে নাও। তাহলে এটা কত আসছে 4 5-এ 20, 4 6 24। তাহলে এখান থেকে আমরা বলতে পারি রাম শ্যাম ও যদুর মূলধনের অনুপাত, এটা কত, রামের হচ্ছে 15, শ্যামের হচ্ছে 20 আর যদুর হচ্ছে 24। তোমরা এখানে কার লভ্যাংশ বের করতে বলেছে
না শ্যামের, তাহলে এখানে আমরা শ্যামের মূলধনের আনুপাতিক ভাগারটা বের করে নেব। তাহলে শ্যামের মূলধনের আনুপাতিক ভাগার কত হবে না, শ্যাম মাঝে ছিল তাই 20/3 যোগ করলে তোমার আসছে কত, 4 5 9, 2 2 4 5, অর্থাৎ 20/59। এখানে তোমার মোট লাভ কত বলা আছে, মানে মোট লাভ বলা আছে 590 টাকা। তাহলে এখান থেকে কার লাভ বের করতে বলেছে না, শ্যামের লাভ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি শ্যামের লাভ সমান সমান কত, মোট লাভ ছিল তোমার 590 টাকা, তার কত অংশ পাচ্ছে না 20/59 অংশ। 20/59, 59কে এটা দিয়ে কেটে দাও, তার কত আসছে 10, 20 10 200, অর্থাৎ শ্যামের লাভ হলো তোমার 200 টাকা। এটা তোমার উত্তর। ডব্লিউবিটি টেস্ট পেপারের বাকি অংশগুলির সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের দীর্ঘত্বধ্বনি প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘত্বধ্বনি প্রশ্নগুলো নিয়ে আরেকটি ভিডিও আপলোড করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।